নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমরা মোটামুটি সকলেই জানি গতকালকে অর্থাৎ 22শে সেপ্টেম্বর 2025 রাজ্য সরকারের তরফ থেকে তাদের আইনজীবী সুপ্রিম কোর্টে ডিএ মামলা সংক্রান্ত একটি রিটেন সাবমিশন জমা করেছেন। এই রিটেন সাবমিশনে কি কি বলা হয়েছে এবং এই রিটেন সাবমিশন কতটা প্রভাব ফেলবে ডিএ মামলার ক্ষেত্রে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের ভিডিওটি ডিএ মামলার এই রিটেন সাবমিশন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, প্রথমত রিটেন সাবমিশনে রাজ্য সরকার কোন কোন তথ্যগুলি তুলে ধরেছে সেই বিষয়ে এক নজরে দেখে নেওয়া যাক। দেখুন, ইন দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপেলাইট জুরিডিকশন সিভিল পিটিশন, এখানটায় নাম্বার দেওয়া হয়েছে ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট, এগুলো কর্মচারী সংগঠন যারা রেসপন্ডেন্ট হিসাবে আছেন তাদের নাম উল্লেখ করা হয়েছে। এবার এখানে দেখুন, এটা মোটামুটি যে রিটেন সাবমিশনটা করা হয়েছে সেটা 112 পাতার রিটেন সাবমিশন। তাই যে সূচিপত্রটা আছে অর্থাৎ যে মূল মূল বিষয়গুলি এই রিটেন সাবমিশনে কোথায় কোন পাতায় মানে উল্লেখ করা আছে সেই বিষয়টি আমি এখানে তুলে ধরছি, অর্থাৎ রাজ্য সরকার কোন কোন বিষয়গুলি এখানে তুলে ধরতে চেয়েছে সেই সংক্রান্ত বিষয়টি এখানে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, এখানে চ্যাপ্টার 2 বলছে whether in the Indian federal structure each and every state in the country is constitutionally or even otherwise legally obliged to match rates of DNS allowance এখানে for corresponding period as that fixed by the central government। অর্থাৎ এখানে রাজ্যের তরফ থেকে যেটা বলা হয়েছে যে প্রত্যেকটি রাজ্য অর্থাৎ ভারতবর্ষের প্রতিটি রাজ্য সেন্ট্রাল গভর্নমেন্টের যে রেট আছে ডিএনএস অ্যালাউন্সের সেই রেটটাকে ম্যাচ করতে বাধ্য নয়। এখানে দেখুন কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের ব্যাপারটা বলা হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্ট ভিউ অন দ্য ইস্যু, অর্থাৎ এই ইস্যু সম্পর্কে সুপ্রিম কোর্টের বিভিন্ন মতামত তুলে ধরা হয়েছে। এখানে পাশে পেজ নাম্বারগুলো দেওয়া হয়েছে অর্থাৎ কোন পেজে কোন বিষয়গুলি তুলে ধরা হয়েছে। তারপরে দেখুন 100% ইনফ্লেশন নিউট্রালাইজেশনের কথাটা এখানে বলা হয়েছে। তারপরে যে মূল বিষয় সেটা দেখুন বলা হয়েছে নাইদার দ্য ট্রাইব্যুনাল নট দ্য অনারেবল হাইকোর্ট ডাইরেক্টেড টু অ্যাপ্লাই দ্য সেম ফর্মুলা অ্যাজ অ্যাপ্লাইড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। অর্থাৎ ট্রাইব্যুনাল বা হাইকোর্ট কখনোই বলেনি যে ডাইরেক্টলি সেন্ট্রাল গভর্নমেন্টের ফর্মুলা দিয়ে দেওয়ার ক্ষেত্রে মানতে হবে, সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে দেখুন 3 নম্বরে বলা হয়েছে প্যান ইন্ডিয়া ইস্যু, যেটা 50% স্টেট ডু নট ফলো সেন্ট্রাল গভর্নমেন্ট রেট। অর্থাৎ এখানে এটা আগেও বলা হয়েছিল, এখনও বলা হয়েছে যে প্যান ইন্ডিয়া ভিত্তিক 50% রাজ্য সেন্ট্রাল গভর্নমেন্টের ডিআরএস অ্যালাউন্স দেওয়ার ক্ষেত্রে রুলটা ফলো করে না, অর্থাৎ তারা ডিফারেন্ট চার্টে এখানে ডিএটা প্রদান করে। দেখুন ডাইরেক্ট ইম্প্যাক্ট অফ দ্য স্টেট উইথ সিমিলার রোপা রুলস বা ডিফারেন্ট ডিএ রেটস। অর্থাৎ এক্ষেত্রে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী ডিআরএস অ্যালাউন্স প্রদান করা হয় তাহলে সেক্ষেত্রে সিমিলার ইম্প্যাক্ট পড়তে পারে সেই রাজ্যগুলির উপর। এবার দেখুন এখানে 4 নম্বরে বলা হয়েছে ফ্যাকচুয়াল ম্যাট্রিক্স। এছাড়াও বিভিন্ন সাবমিশন যেগুলো করা হয়েছে 5 নম্বরে এখানে দেখুন বলা হয়েছে ফাইন্ডিং অফ দ্য ট্রাইব্যুনাল অ্যান্ড হাইকোর্ট, অর্থাৎ হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল কী কী পর্যবেক্ষণ করেছিল এই ডিএ কেসে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। এরপর স্কিম অফ স্টেট গভর্নমেন্ট কী কী স্কিম এখানে ফলো করে, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম কী কী ফলো করে সেগুলো বলা হয়েছে এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। এছাড়া যেটা ফ্যাকচুয়াল ক্ল্যারিফিকেশন চ্যাপ্টার 5 এখানে ফ্যাকচুয়াল ক্ল্যারিফিকেশনের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। এছাড়া অ্যাডিশনাল পয়েন্ট দিয়ে ডিলে এবং ল্যাচের সম্পর্কে এখানে বেশ কিছু বলা হয়েছে। এবার দেখুন এখানটায় যেটা টেবিল উইথ এখানে অ্যাপেন্ডিক্স 1 যেটা 9 নাম্বার, এ টেবিল উইথ রিলেভেন্ট ডেটা অফ স্টেট নট ফলোয়িং দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট রেট 40 পাতায়। অর্থাৎ 40 পাতায় এখানে ক্লিয়ারলি বলা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের রেট অনুযায়ী কোন কোন রাজ্যগুলি ডিআরএস অ্যালাউন্স মানে দেয় না বা কোন কোন রাজ্যগুলি ডিএ রেট এআইসিপিআই অনুযায়ী ফলো করে না সেই বিষয়ে বলা হয়েছে। নাম্বার 10 দেখুন ইলাস্ট্রেশন অফ ক্যালকুলেশন অফ এক্সিস্টিং এমুলমেন্টটাকে কী করে ক্যালকুলেট করতে হয় সেই বিষয়ে এখানে বলা হয়েছে। এর পাশাপাশি 11তে বিভিন্ন রকমের ইলাস্ট্রেশন দেওয়া হয়েছে এবং 12 নম্বর পয়েন্টে বলা হয়েছে ফিক্সেশন অফ দ্য পে স্কেল অ্যান্ড ডিআরএস অ্যালাউন্স ডিউরিং 5th পে কমিশন পিরিয়ড ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে 5ম বেতন কমিশন লাগু হয়েছিল তাতে যে ফিক্সেশন এবং পে স্কেল সেই পে স্কেলের ব্যাপারে উল্লেখ করা হয়েছে।
এরপর দেখুন কম্পারেটিভ চার্ট অফ ডিএ রেট অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল রোপা রুলস অ্যান্ড অ্যাজ পার ফর্মুলা অনুযায়ী পশ্চিমবঙ্গের রোপা রুলটা কী এবং তার যে কম্পারেটিভ চার্টটা সে বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। এবং 14 নম্বর পয়েন্টে দেখুন এখানে এআইসিপিআই ইন্ডেক্স ফিগার বিটুইন 97 থেকে 2020 অর্থাৎ 1997 থেকে 2020 মধ্যে এআইসিপিআই যে ইন্ডেক্স ফিগার সেই ফিগার্সের ব্যাপারে এখানে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি শেষের পাতায় দেখুন এখানে মানে যে সূচিপত্র শেষের পাতায় এখানে বিভিন্ন রকমের পিটিশনার অ্যান্ড ক্যাপশন ম্যাটার এখানে উল্লেখ করা হয়েছে। এবং 16 নম্বরে দেখুন কম্পারেটিভ টেবিল অফ অ্যানালাইসিস অফ রিলেভেন্ট রুলস অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট হুইচ ফলো দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট রেটস অফ ডিএ, অর্থাৎ কোন কোন রাজ্যগুলি সেন্ট্রাল গভর্নমেন্টের রেট ফলো করে ডিএ প্রদান করে তার বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। এবং শেষে এই সংক্রান্ত একটি 112 পাতার একটি রিটেন সাবমিশন প্রদান করা হয়েছে। এটা আমি সূচিপত্র আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অর্থাৎ এক কথায় বলতে গেলে রাজ্য সরকারের তরফ থেকে যে রিটেন সাবমিশন করা হয়েছে বেশ কিছু বিষয় এখানে কিন্তু সব পুরনো বিষয়গুলোই উল্লেখ করা হয়েছে, নতুন সে অর্থে কোনো কিছুই নেই। যেগুলি রাজ্য সরকার এর আগেও যুক্তি দিয়েছিল সেই রকমই বেশ কিছু যুক্তি দিয়ে রিটেন সাবমিশন করা হয়েছে। এখন দেখার বিষয় এই রিটেন সাবমিশনের পরিপ্রেক্ষিতে যে সমস্ত কর্মচারী সংগঠন অর্থাৎ যারা যারা রেসপন্ডেন্ট আছে তারা কি উত্তর প্রদান করে এবং তার জন্য আমাদেরকে আরও 7 দিন অপেক্ষা করতে হবে। এর মধ্যে তাদের তরফ থেকে বেশ কিছু উত্তর আসবে। এখন কি বলা হয় আমি সবসময় চোখ রেখেছি, যে কোনো আপডেট আসা মাত্রই তৎক্ষণাৎ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তাই যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত হননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।